দেশটা কিন্তু আমাদের, এটা মাথায় রাখতে হবে। এই সিচুয়েশনে দেশের মানুষের সাথে একতাবদ্ধ থাকা সবথেকে জরুরি। সবাইকে অনুরোধ করব, কোনো প্রকার উস্কানিমূলক আচরণ বা কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। দিন শেষে আমরা সবাই ভাই ভাই। মান অভিমান অভিযোগ চলার পথে হতে পারে, তবে দেশের এই ক্লান্তি লগ্নে সব কিছু ভুলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধতা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আসুন আমরা আমাদের সকল মান অভিমান ভুলে দেশ গড়তে অগ্রসর হই। এখন দেশের প্রতিটি মানুষের ও প্রবাসীদের দায়িত্ব দেশ সংস্কারে ঐক্যবদ্ধ হওয়া। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখে কি যে আতঙ্কে ছিলাম, কারণ এখানে বৃষ্টির পানির চাইতে নদীর পানি বেশি। আমাদের বাড়ির সামনে একটা বড় ড্রেন রয়েছে, আর এই ড্রেনটা সোজা গিয়েছে নদীতে। আপনারা দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন না, আমার বাড়ির সামনের এই রাস্তাটুকুই দেখা যাচ্ছে, আর দূরের রাস্তা এবং ড্রেন দুটোই কিন্তু পানিতে এক হয়ে গেছে। তো নদীতে যখন জোয়ারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আর সেই পানি কিন্তু উল্টো ড্রেন দিয়ে আমাদের এদিকে আসছে। তো নিচতলা আর যাদের একতলা বিল্ডিং, তারা তো সবাই খুবই আতঙ্কে ছিল, যদি পানি বাসা বাড়ির ভিতরে চলে আসে তাহলে কি একটা অবস্থা হবে। তো সবাই আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ আমাদের উপরে রহম করো। সারাটা দিন কিন্তু খুবই আতঙ্কে ছিলাম। তো আল্লাহর রহমতে এখন কিন্তু পানিটা নেমে গিয়েছে, কারণ জোয়ারে পানি এসেছে, আবার কিন্তু ভাটাতে পানিটা কমে গিয়েছে। তো এর মধ্যে কিন্তু আম্মু সকালের খাবারটা রেডি করে নিয়েছে, আর আমি অফ ক্যামেরায় সংসারের সব কাজ গুছিয়ে নিয়েছি। আজকে আর কোনো কাজ আমি ক্যাপচার করিনি। একদিকে আমার শরীরটাও একটু খারাপ, আর মনটা না ভালো লাগছিল না। চারিদিকের এই অবস্থা, আবার নিজেদের বাড়ির সামনে পানি, তো সব কিছু মিলিয়ে না ক্যামেরাটা অন করে সব কাজ করতে আর ইচ্ছা করছিল না। তারপরও ভাবলাম যে একটু একটু করে যদি ক্যাপচার না করি তাহলে তো আপনাদের সাথে আমার আর দেখা হবে না, কথা হবে না। তো যাই হোক, আজকে সকালের খাবারে ছিল আমাদের খুদের খিচুড়ি। আমার বড় যা অনেক করে খুদ দিয়েছিল আমাকে, আর খুদের বোয়া ভাত, খুদের খিচুড়ি এগুলো তো খুবই মজা। তবে আজকে আর কোনো ভর্তা করিনি, সবাই আচার দিয়ে খেয়েছি। খুদের খিচুড়ি, বোয়া ভাত এগুলো কিন্তু ভর্তা দিয়েই সবচেয়ে বেশি মজা লাগে। তারপরও আজকে সবাইকে বললাম যে আর একদিন করে দিব। তাড়াহুড়ো করে আমার আর কোনো ভর্তা করতে ইচ্ছা করছিল না। আর ভর্তা জিনিসটা না মাথা ঠান্ডা করে করলেই মনে হয় যেন বেশি স্বাদ লাগে। তো যাই হোক, সবাই মিলে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি অফ ক্যামেরায় প্লেটগুলো পরিষ্কার করে র্যাকে রেখে দিয়েছি। তারপরে তো ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম। আর এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে, আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে এখন দুপুরে রান্নাটা শুরু করেছি। তো আজকে অনেকটা ফাঁকিঝুঁকিভাবে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। তো আজকে দুপুরের জন্য আমি রান্না করছি কাঁচকলা দিয়ে কাতলা মাছ। তো হিটারে কিন্তু কাঁচকলা আর কাতলা মাছ রান্না হচ্ছে, আর রান্না করব সরিষা ইলিশ। বাবু 2 দিন ধরে বলছে আম্মু একটু সরিষা ইলিশ করে দাও। তো আমি সবসময় যেভাবে সরিষা ইলিশটা রান্না করি আজকে ডিটেলস একটু আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো এক্সপার্ট রাঁধুনি আপু আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, আমি যদি কোনো কিছু ভুল করে থাকি প্লিজ আমাকে একটু জানাবেন। আর ভুলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, সরিষা বাটা, হলুদ, লবণ আর সরিষার তেল। তো হাত দিয়ে কিছুটা সময় আমি পেঁয়াজগুলো কচলিয়ে কচলিয়ে মেখে নিলাম, কারণ দেখা যাচ্ছে যে ইলিশ মাছের তো পানির পরিমাণটা কম লাগে। তো পেঁয়াজটা যদি হাত দিয়ে একটু সুন্দর করে কচলিয়ে মিশিয়ে নেওয়া যায় তাহলে একটু নরম হয়ে যাবে। তো তারপরে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর এখানে চলের অংশ, মাথা, লেজ সব কিছু ব্যবহার করেছি, সব কিছু দিয়েছি কারণ আমরা তো নিজেরাই খাবো। তো যাই হোক, মাছের টুকরোগুলো দেওয়ার পরেও আমি কিছুটা সময় এই যে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিলে না মাছের ভিতরে সরিষার যে একটা ফ্লেভার আছে সেটা না খুব সুন্দরভাবেই চলে যায়। আর এখন পরিমাণ মতন পানি দিয়ে আমি কিছুটা সময় রেখে দিব, 5 থেকে 6 মিনিট রেখে দিব। আর এর ভিতরে তো আমার হিটারে যে কাঁচকলার তরকারিটা হচ্ছে সেটাও রান্না হয়ে যাবে, তারপরে আমি হিটারে বসিয়ে দিব। তো আমি যেভাবে রান্না করি বললাম না, সেভাবে একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এই রান্নাটাও আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। আমার সব রান্নাই কম বেশি কিন্তু আমার আম্মুর কাছ থেকেই শেখা, সেটা তো আমি সবসময় আপনাদেরকে বলে থাকি। তো হিটারের কাঁচকলার তরকারিটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে।
তো এই পর্যায়ে এসে আমার আপু ভাইদেরকে একটা কথা আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যদি আপনারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটির কোথাও কোনো একটি অংশ ভালো লেগে যায়, পরবর্তীতে যদি আপনি এরকম আরও অনেক ভিডিও পেতে চান, তাহলে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটির অল অপশন সেট করে দিবেন। আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন, পরবর্তীতে আপনার সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর এই সবগুলো কাজ কমপ্লিট করে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো সরিষা ইলিশ রান্নাটা আমার প্রায় শেষের দিকে, আর এই পর্যায়ে এসে বিদ্যুৎ ভাইজান টাটা গুড বাই বলে আমার কাছ থেকে বিদায় নিয়েছে। তো আমি বাকি রান্নাটুকু গ্যাসের চুলায় কমপ্লিট করে নিব। এর মধ্যে কিন্তু রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে এতটাই লোভনীয় হয়েছিল। আর খাওয়ার পরেই তো আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, খুবই মজা হয়েছিল। নিজের রান্নার প্রশংসা একটু নিজেই করছি, কি করব, আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না, তাই একটু প্রশংসা করছি। তো রান্না কমপ্লিট করে একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই কাজটা করতে করতে এখন ছোট্ট একটা কথা আপনাদের সাথে একটু বলছি। অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকে বলতে পারেন যে আমাদেরকে জ্ঞান দিচ্ছে, আসলে জ্ঞান না, নিজের অভিজ্ঞতা থেকে এই কথাটুকু একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু অনেকেই ছোটোখাটো কয়েকটা বিষয় নিয়েই কিন্তু তর্কে জড়িয়ে সেই বিষয়টা অনেকটা বড় করে ফেলি। আসলে সব সময় কিন্তু তর্কে জয়ী হওয়া মানেই কিন্তু বিজয় লাভ করা হয় না। অনেক সময় কিন্তু চুপ থেকেও বিজয় লাভ করা যায়। আমার কাছে মনে হয় যে সামান্য কিছুটা সময় যদি একটু চুপ করে থাকা যায়, মানে সামান্য একটা বিষয় নিয়ে তর্ক না করে যদি কিছুটা সময় একটু চুপ করে থাকা যায়, দেখা যাচ্ছে এতে কিন্তু মানে পরিবেশটাও ঠান্ডা থাকে আর শান্তিও রক্ষা করা যায়। আর যদি তার সঙ্গে তর্ক করে কথাটা অনেক বড় করা হয়, হিতে কিন্তু অনেকটাই বিপরীত হয়ে যায়। তো ক্ষেত্র বিশেষ কিন্তু অনেক সময় চুপ থাকাটাই মানে আমার কাছে মনে হয় শ্রেয়। আমার বুদ্ধি এবং জ্ঞানের সীমা খুবই সীমিত, তারপরেও কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা থেকে অনেকটাই বুঝতে পেরেছি, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার যেখানে কথার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, মূল্যায়ন থাকবে না, সেখানে দ্বিতীয়বার কথা বলার ক্ষেত্রে আমি অনেকটাই চিন্তাভাবনা করে নিব। যদি কেউ আমাকে সামনে একটা তাল গাছ দেখিয়ে বলে ওটা কলা গাছ, আচ্ছা ঠিক আছে ওটা কলা গাছ, আমি যদি এখন তাকে বুঝিয়ে বলতে যাই যে না, তুমি তাল গাছকে কেন কলা গাছ বলছো, সেই কিন্তু আমাকে পাগল বলে আখ্যায়িত করবে। অনেক বুদ্ধিমতী আপুরাই কিন্তু আমার ভিডিওটা দেখছেন, আপুরা অবশ্য বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। আচ্ছা ওইভাবে তো আমি আর ডিটেলসে বলছি না। তো যাই হোক, ভিডিওর বিষয়ে এখন একটু কথা বলি। অনেক তো জ্ঞানের কথা বলেছি, কোনো কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে এখানে আমি আজকে সন্ধ্যা নাস্তার জন্য একটু লাচ্চা সিমাই ভিজিয়ে নিচ্ছি। দুধটা জাল করে রেখে আমি মাগরিবের নামাজ কালাম আদায় করে তারপরে এসে কিন্তু সিমাইটা দুধের ভিতরে দিয়ে দিয়েছি, আর উপর থেকে এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর কি বলবো, খুবই হালকা পরিমাণে চিনি দিয়ে কিন্তু আমি সিমাইটা রান্না করেছি, আর একটু রেস্টে এখন রেখে দিলাম। তো সন্ধ্যার পরে একটু বেলকনিতে দাঁড়িয়ে আপনাদেরকে ব্যাঙের ডাক শুনিয়ে দিলাম। তাদের তো আন্দোলন এখনও চলছে, কয় দফা বাকি আছে এটাও তো বুঝতে পারছি না। আমি তাদেরকে বলছি আমাদেরকে মাফ করো, তোমরা শাহবাগে যাও, কারণ এটা তো ঢাকা না আর শাহবাগও না, তোমরা কেন আমার বাড়ির সামনে এভাবে শব্দ করছো? আমরা তো রুমের জানলা দরজা বন্ধ করে রুমের ভিতরে থাকতে পারছি না। তো যাই হোক, 4-5 দিন এত পরিমাণে ব্যাঙ ডাকাডাকি শুরু করেছে, পানি পেয়েও তারা চুপ থাকছে না, তাদের আরও পানি লাগবে। তো আমি বলছি বাপু তোমরা শাহবাগে চলে যাও, আমাদেরকে একটু মাফ করো, আমরা তোমাদের হাত থেকে শান্তি চাই। তো যাই হোক, আপনাদেরকেও কিন্তু একটু ব্যাঙের ডাক শুনিয়ে দিয়েছি। আর আজকের এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। ওভারঅল কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।